যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের অতিরিক্ত প্রোটেকশন বন্ধ করা হয়েছে, কারণটা কি জানতে চেয়েছেন? তখন সবারই একটা আশঙ্কা যে বাংলাদেশের এই ক্রান্তিকালে আবার কি মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক হইচই সৃষ্টি হয়েছে এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিদেশ সফর থেকে ফিরে আসার পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উপর এমন কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। আর সেই নিষেধাজ্ঞাগুলো হচ্ছে, এখন আর কোনো বিদেশি রাষ্ট্রদূতকে বাড়তি কোনো প্রোটোকল দেওয়া হবে না। আর সেই সকল বিষয়ে অনেক রকম আলোচনা এবং সমালোচনা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশেষে সেই সকল বিষয়ের উত্তর উঠে এসেছে এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার কীভাবে কিছু আলোচনা করেছেন গোলাম মাওলা রনি। আসলে কি আমেরিকা এবং লন্ডনের পক্ষ থেকে বাংলাদেশের উপর কোনো চাপ এসেছে, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন গোলাম মাওলা রনি। আপনারা সেই কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন এবং সরকারি পক্ষ থেকে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সকল বিষয়েরও কিছু প্রশ্নের উত্তর উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সে সম্পর্কে পরিপূর্ণ কিছু কথা শুনে আসি। আবারও বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে, কিংবা হঠাৎ করে প্রধানমন্ত্রীর মুখে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আবার কেন একেবারে অগ্নিঝরা বক্তব্য, এবং প্রধানমন্ত্রী নজিরবিহীনভাবে অত্যন্ত দুঃসাহসী ভূমিকায় গিয়ে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে হঠাৎ করে চ্যালেঞ্জ জানালেন এবং যতটা প্রকাশ্য ভাব নিয়ে তিনি নির্বাচনের ঠিক আগে আগে সারা বাংলাদেশে যখন যে কোনো সময় একটি গণবিস্ফোরণ ঘটতে পারে এরকম একটি অবস্থা, এবং অতি সম্প্রতি তিনি একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলেন এবং বলতে গেলে তার যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে একটা ভাবসাব ছিল তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাংক, IMF সব জয় করে এসছেন। তো সেখান থেকে এসে তার মুখে যখন আবার নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য এলো, তখন সবারই একটা আশঙ্কা যে বাংলাদেশের এই ক্রান্তিকালে আবার কি মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে স্যাংশন দিতে যাচ্ছে, এবং তাই যদি হয় তাহলে আমাদের রাজনীতির অবস্থা কি, ভবিষ্যতের অবস্থা কি, এবং অনাগত দিনে আওয়ামী লীগের অবস্থাই বা কী হবে। বিষয়টি নিঃসন্দেহে আপেক্ষিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ হলো আওয়ামী লীগ নিষেধাজ্ঞা পেল, আওয়ামী লীগের লোকজন নিষেধাজ্ঞা পেল, তারা ক্ষমতা থেকে চলে গেল, গণ অভ্যুত্থান হলো, কিন্তু তারপরেও এই যে মার্কিন নিষেধাজ্ঞা যত সহজে বাংলাদেশের উপর আসবে তত সহজে কিন্তু এই নিষেধাজ্ঞা যাবে না। ফলে কি হচ্ছে, যারা অনাগত দিনে ক্ষমতা আসবেন তারাও কিন্তু এই বর্তমান নিষেধাজ্ঞার যে দায় এটি পরিশোধ তাদেরকে করতে হবে। এবং আপনারা আফগানিস্তানের দিকে একটু তাকিয়ে দেখেন, যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রাণপণ চাচ্ছে আফগানিস্তানের সাথে বন্ধুত্ব করার জন্য, এবং যে কোনো মূল্যে আফগানিস্তানের যে $8 বিলিয়ন তারা আটকে রেখেছে, এই $8 বিলিয়ন ফেরত দিয়ে তারা উল্টো $80 বিলিয়ন একেবারে মাগনা বিনা হিসাবে আফগানিস্তানে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে উদ্গ্রীব, কিন্তু চেষ্টা করলে পুরো পরিস্থিতি তারাও সমাধান করতে পারছে না, তালেবানরাও পারছে না। তালেবান এবং আফগানদের মধ্যে একটি পুরনো বন্ধুত্ব রয়েছে, কিন্তু সেই বন্ধুত্বের সেই জায়গাটিতে এমন কতগুলো ক্ষত সৃষ্টি হয়েছে, সেখানে যেভাবে চায়না ঢুকে পড়েছে, রাশিয়া ঢুকে পড়েছে, এবং ওই অঞ্চলটিকে, আফগানিস্তানের যে পুরো অঞ্চলটিকে ঐতিহাসিকভাবে যেটিকে বলা হয় ব্যাকটেরিয়া, এবং আলেকজান্ডার এই আফগানিস্তানের যে সম্রাজ্ঞীনা রাজকুমারী রোকসানা, তাকে কিন্তু বিয়ে করেছিলেন। পৃথিবীর কোনো অঞ্চলের রাজকুমারীকে তিনি বিয়ে করেননি, ভোগ করেছেন কিন্তু বিয়ে করেননি। তো রোকসানাকে তিনি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। এর কারণ হলো এই বীর জাতি, এদেরকে তিনি যুদ্ধের পরিবর্তে ভালোবাসা দিয়ে, আত্মীয়তা দিয়ে, বন্ধন দিয়ে তিনি তাদেরকে জয় করতে চেয়েছিলেন। তো এই যে ব্যাকটেরিয়া অঞ্চলটি, এই অঞ্চলটি মধ্য এশিয়া, চীন, পাকিস্তান এবং ভারত, এই পুরো এশিয়া সাবকন্টিনেন্ট, অনেকে এটিকে এশিয়া মাইনর বলে থাকেন, এই অঞ্চলের একমাত্র কৌশলগত এলাকা। যদি আফগানিস্তান কারো পক্ষে থাকে, কান্দাহার কারো পক্ষে থাকে, কিংবা কারো বিপক্ষে থাকে, এবং ওখানে যদি একটি শক্তিশালী শাসন ব্যবস্থা থাকে, তাহলে পুরো এশিয়া এবং মাইনর অঞ্চল, আফ্রিকা সহ নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ ইরান, রাশিয়া, তারপরে যে আগে যেগুলোকে CIS কান্ট্রি বলা হতো সেগুলো, চীনের একটা বিরাট অংশ, পাকিস্তানের ভারত, পাকিস্তান, পাঞ্জাব থেকে শুরু করে একের বাংলাদেশ পর্যন্ত
নিয়ন্ত্রণ করা সম্ভব। তো এই জায়গাটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে গিয়েছে। তদ্রূপ এই যে বাংলাদেশ, এখন কৌশলগতভাবে বাংলাদেশের ভূমি, বাংলাদেশের যে সমুদ্র সীমা, এটি আফগানিস্তানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটি দখল করার জন্য বা এই জায়গাটি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিশ্বের সকল পরাশক্তি এখন এক হাতটা। তো সেই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য যে ধরনের কূটনৈতিক তৎপরতা দরকার, যে ধরনের ম্যাচুরিটি দরকার, এটি আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকারের কারোর মধ্যে নেই। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন মন্ত্রী রয়েছেন, আরো অনেক অধিকর্তা রয়েছেন, কিন্তু তাদের প্রতিপক্ষ যারা রয়েছেন, ধরেন জয়শঙ্কর আর আমাদের মোমেন সাহেব, কিংবা ধরেন বিলাল ভুট্টো কিংবা হিনা রব্বানী খার, তো এদের সঙ্গে যদি শাহরিয়ার আলম কিংবা মোমেন সাহেব এক টেবিলে বসেন, আপনারা বুঝতে পারেন যে সেখানে কি ধরনের একটা রসায়ন সৃষ্টি হতে পারে। আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যক্তিত্ব কাকে বলে, শিক্ষা কাকে বলে, এবং কূটনীতি কাকে বলে। তো আমি শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের কথা বললাম। যদি চীনের পররাষ্ট্রমন্ত্রী চিন্তা করেন, কিংবা একই সঙ্গে যদি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কথা চিন্তা করেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পাশে বসা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী যারা রয়েছেন, ওই ভদ্রলোকের যে ব্যক্তিত্ব, এটা অকল্পনীয় ব্যক্তিত্ব। এখন আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তো সেই মন্ত্রণালয়ে সেই আওয়ামী লীগ সরকারের দুর্ভাগ্য যে প্রথম থেকে এখানে পেশাদার কূটনীতিবিদ যারা রয়েছেন তাদেরকে বাদ দিয়ে সরকারের পছন্দের লোকদেরকে দিয়ে এই কূটনীতি চালাতে আজ আমরা এই অবস্থাতে পৌঁছে গেছি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্যাংশন চলছে, এবং তার মধ্যে পুলিশ বাহিনীতে যারা কর্তা ব্যক্তি তারা অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছেন, কিন্তু যারা রিয়েলি স্যাংশন খেয়েছেন তারা কেমন আছেন, আপনারা যদি চান ডক্টর বেনজিরের বুকে একটি মেশিন লাগিয়ে তার মনের কথাগুলো জেনে নিতে পারেন তিনি এখন কেমন আছেন। কিংবা এখন যে আইজি সাহেব আছেন, উনিও তো স্যাংশন প্রাপ্ত, তিনি কেমন আছেন একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এর বাইরে অন্যান্য যারা পেয়েছেন সবারই একই অবস্থা। এরকম ভাবে যদি আরো 150-200 লোকের উপর স্যাংশন আসে, তাহলে কি অবস্থা সৃষ্টি হবে, এবং সেই অবস্থা যেন হঠাৎ করে প্যানিক সৃষ্টি না করে। যদি প্রধানমন্ত্রীর কাছে আগাম কোনো তথ্য থেকে থাকে, এর কারণ হলো আওয়ামী লীগের তো অনেক লবিস্ট গ্রুপ রয়েছে, তারা নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে কি হচ্ছে তার আগাম খবর দেওয়ার ক্ষমতা রাখেন। তো এরকম কোনো খবর যদি আসে আর সেই খবরের বিপরীতে প্রধানমন্ত্রী যদি হুমকি দিয়ে থাকেন তার লোকদেরকে একটু চাঙ্গা করার জন্য, এর কারণ হলো যে যদি হঠাৎ করে চলে আসে তাহলে সবাই শকড হবে, আহত হবে। কিন্তু প্রধানমন্ত্রী আগে থেকে যদি বলেন এই ওরা যদি আমাদেরকে নিষেধাজ্ঞা দেয় আমরা ওদেরকে নিষেধাজ্ঞা দেবো, ওদের কাছ থেকে আমরা কিছু কিনবো না, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। বাংলাদেশ যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের অতিরিক্ত প্রোটেকশন বন্ধ করা হয়েছে, কারণটা কি জানতে চেয়েছেন? আমরা কারো উপরে কোনো বৈরী মানে এই নাই। আমাদের ফরেন পলিসি হলো ফ্রেন্ডশিপ উইথ অল, ম্যালাইস উইথ নন। এটা বঙ্গবন্ধুর উক্তি। আপনারা যেটা সন্দেহ করছেন এইগুলি কিছুই নয়। আমরা কি করছি? আমরা একটা খুব শক্তিশালী একটা আধুনিক সজ্জায় সজ্জিত একটা প্রোটেকশন গার্ড রেজিমেন্ট আমরা করেছি। গার্ড রেজিমেন্ট এটা আনসার ব্যাটালিয়ন থেকে তৈরি হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা যত ভিআইপি প্রোটোকল কিংবা প্রোটেকশন কিংবা ভিআইপিদেরকে এবং মন্ত্রী মিনিস্টারদের বাড়ির এই সিকিউরিটির দায়িত্বগুলি তাদেরকে দেব। আমরা সেই জন্য একটা রেজিমেন্ট তৈরি করেছি। আমাদের সংখ্যা আরো বাড়াতে হবে, কারণ আমরা এই প্রোটেকশনের দায়িত্ব এবং গার্ডিং এর দায়িত্ব তো তাদেরকে দিয়ে দিব। আমাদের যুক্তরাজ্য, সৌদি আরব, ভারত সহকারে চারটি দেশকে আমরা আরো একটি প্রোটেকশন দিতাম। তাদের গাড়ির আগে এবং পিছনে আমাদের প্রোটেকশন থাকতো। আমরা এখন চিন্তা করেছি আমরা পুলিশের বদলে এই গার্ড রেজিমেন্ট তাদের আগে পিছনে থাকবে, এবং তাদের চাহিদা অনুযায়ী আরো কোনো রাষ্ট্রদূত যদি চান আমরা তাদেরকেও দিব। আমরা সেই সিদ্ধান্তটাই আমাদের হয়েছে। আমরা কোনো উদ্দেশ্য কিংবা কেউর ইসের জন্য নয়। আমরা চিন্তা করছি পুলিশকে আমাদের বহু কাজে পুলিশ লাগে, বহু কাজে পুলিশের জন্য আমরা পুলিশের সংখ্যা এখন আমরা বাড়াতে পারছি না। আমাদের সামনে আবার ইলেকশনও রয়েছে। সবকিছু চিন্তা ভাবনা করে আমরা পুলিশ সদস্যকে আমরা এই প্রোটেকশন এবং এই গার্ডিং এ থেকে আমাদের শুধু রাষ্ট্রদূতদের নয়, আমাদের মন্ত্রীদের প্রোটেকশন থেকে আমরা ওগুলিকে আস্তে আস্তে সরিয়ে দেব। আমরা যেটা দেব
এই যে আনসার ব্যাটালিয়ন থেকে গার্ড রেজিমেন্ট যেটা আমরা তৈরি করেছি, এটা অত্যন্ত দক্ষ, অত্যন্ত পারদর্শী, এবং তাদেরকে তৈরি করা হয়েছে এই গার্ডিং এর জন্য, সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য। এবং তাদেরকে আমরা আস্তে আস্তে শুধু প্রোটেকশন না, কেপিআই গুলির দায়িত্ব আমরা তাদেরকে আস্তে আস্তে আমরা দিয়ে দিব। কাজেই এই যে প্রশ্নটা করেছেন, উত্তরটা পেয়ে গিয়েছেন। এটা আমাদের আমরা তৈরি করেছি, আমরা ধীরে ধীরে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই পুরো কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এখন আর কোনো বিদেশি রাষ্ট্রদূতকে বাড়তি প্রটোকল দেওয়া হবে না। এখন এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, আর সেই সিদ্ধান্তগুলো এখন পুরোপুরি সৃষ্ট হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আসলে বাংলাদেশের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া কেমন হয়েছে এবং কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে গোলাম মাওলা রনির এই চমৎকার বর্ণনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।